স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। টানা ৩ মাস পণ্য রপ্তানি কমার পর এবার কমল তৈরি পোশাক রপ্তানি ক্রয়াদেশ। গেল অক্টোবর মাসে গার্মেন্টসে ক্রয়াদেশ কমেছে আগের মাসের চেয়ে প্রায় ২০%। এই সময় অর্ডার কম এসেছে প্রায় $৩৯ কোটি। $১ ধরে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৪,৭৫৮ কোটি টাকা। মহিমা পলি রিপোর্ট। বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়াদেশ পাওয়ার পরই তাদের ডিজাইন ও চাহিদা অনুযায়ী তৈরি পোশাক উৎপাদন করে কারখানা মালিকরা। পরে তা ক্রেতাদের বেঁধে দেওয়ার সময় মেনে নির্দিষ্ট গন্তব্যে পাঠান রপ্তানিকারকরা। দুঃসংবাদ হচ্ছে, গেল অক্টোবরে তৈরি পোশাকের রপ্তানি আদেশ কমেছে প্রায় ২০%। ক্রয়াদেশ কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকলে রপ্তানি খাত আরও সংকটে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের যে ট্যারিফের যে একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার কারণে কিন্তু আমাদের এর পরের থেকে ইউরোপ এবং আমেরিকা দুটাতেই কিন্তু অর্ডার কমে গেছে। রপ্তানিকারকরা বলছেন, আদেশ কমে যাওয়ার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। বাংলাদেশের পণ্যে বাড়তি ২০% শুল্ক প্রতিযোগী অনেক দেশের তুলনায় কম হলেও রপ্তানি বাড়ছে না। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের প্রভাবে বিকল্প বাজার হিসেবে ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকেছে চীন ও ভারত। স্বাভাবিকের চেয়ে কম মূল্যে বা ডিসকাউন্টে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে এই দুই দেশ। এতে ইউরোপের বাজারে চাপে পড়েছে বাংলাদেশ। ইন্ডিয়া এবং চায়না যেহেতু তারা ডাইরেক্ট আমেরিকাতে এক্সপোর্ট করতে পারছে না, তারাও ইউরোপে চলে আসছে। যখন তারা ইউরোপে আসলো, এখন আমরা এক্সট্রা একটা প্রতিযোগিতা পড়লাম। ওরা কিন্তু অনেক বড় ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করতে চাচ্ছে, ইন্ডিয়ানরা এবং চাইনিজরা। অক্টোবরে ঢাকা অঞ্চলের কারখানাগুলোর রপ্তানি আদেশ আগের মাসের চেয়ে কমেছে 15%। ইস্যু করা এসব কারখানায় প্রায় $210 কোটি আদেশ এসেছে আগের মাসের চেয়ে, যা $35 কোটি কম। অক্টোবরে চট্টগ্রাম অঞ্চলের কারখানাগুলোর রপ্তানি আদেশ কমেছে 26%। আদেশ এসেছে $10,38,00,000। টানা ৩ মাস ধরে কমছে পণ্য রপ্তানি। এমন বাস্তবতায় অক্টোবরে কমল তৈরি পোশাকের রপ্তানি আদেশ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট। কয়েক ধাপে যাচাই বাছাই করে তবেই দেয়া হবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স। কয়টি ব্যাংকের লাইসেন্স দেয়া হবে সেটিও নির্ভর করবে আবেদনকারীদের সাইবার সিকিউরিটি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায়, এমনটাই জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকরা বলছেন, চাহিদার অতিরিক্ত ডিজিটাল ব্যাংক আসলে প্রতিযোগিতার বাজারে তাদের টিকে থাকা মুশকিল হবে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ইউরোপ থেকে শুরু করে চায়না, ভারত, ব্রাজিল, জাপান, সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশেই ডিজিটাল ব্যাংকিং বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। তবে এদেশেও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক। কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। এর মাঝেই লাইসেন্স পেতে আবেদন করেছে 12 প্রতিষ্ঠান। প্রথমে হলো একটা উত্তীর্ণ মার্ক নির্ধারণ করবে তারা, যে কজন উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে গভর্নর মহোদয় ডিসিশন দিবে যে আমাদের বর্তমান বাজারে কতটা ব্যাংক এই মুহূর্তে হলে ডিজিটাল ব্যাংক তারা মোটামুটি ব্যবসা করে টিকে থাকতে পারবে। ডিজিটাল ব্যাংক মূলত একটি অফিস থেকেই পরিচালনা করা হবে। এরা শুধুমাত্র ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, সেবা দেবে অ্যাপসের মাধ্যমে, থাকবে না কোনো বুথ। বড় নয়, শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক। বাংলাদেশে একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করা, ইনফর্মাল যে ইকোনমি সেটাকে আরো ফর্মালাইজ করা এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এই তিনটা জায়গাতেই ডিজিটাল ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে দেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট 30-35% কাছাকাছি, সে দেশে ডিজিটাল ব্যাংকের যে প্রবর্তন করা, সে দেশে ডিজিটাল ব্যাংকের যে সফলতা, এটা কতটুকু ফলপ্রসূ হবে, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তবে দেশে যখন সিংহভাগ তফসিলি ব্যাংক ইতিমধ্যেই ডিজিটাল কার্যক্রমে রয়েছে, তাই নতুন করে এমন ডিজিটাল ব্যাংকের প্রতিযোগিতায় টিকে থাকতে বিনিয়োগ বেশি লাগবে যেমন, তেমনি মুনাফা পেতেও অপেক্ষা করতে হবে দীর্ঘ। সর্বোচ্চ 2টা ডিজিটাল ব্যাংক দিয়ে এটা একটা টেস্ট কেস হিসেবে এটা দেখা যেতে পারে। কারণ বর্তমান যে ব্যাংকিং খাত, সেই ব্যাংকিং খাতকেই আমি রেগুলেটরের মাধ্যম দিয়ে সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি। তাহলে আমার অন্যদিকে ডিজিটাল ব্যাংক প্রবর্তন করে আমি কতটুকু সফল হব? কোনো কোটারি গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কোনো পলিসি এটা পূর্বে করলেও করতে পারে, এখন করছে না, ভবিষ্যতেও করবে না। নতুন বছরের শুরুর দিকে বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম।
প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,072, যা আগের দিনের চেয়ে $71.50 বেশি। বেড়েছে রূপার দামও, প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $49.54, যা আগের কার্যদিবসের তুলনায় $1.22 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে $17,299 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে $364 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 529.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 2 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.02 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.40 সেন্টস বেশি। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.10 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.09 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 49.96 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.28 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 80 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 80 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য 158 টাকা 68 পয়সা এবং বিক্রয় মূল্য 165 টাকা 76 পয়সা। ইউরোর ক্রয়মূল্য 140 টাকা 17 পয়সা, বিক্রি হচ্ছে 145 টাকা 94 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 40 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 36 পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য 1 টাকা 30 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 47 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য 32 টাকা 37 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 13 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 7 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 29 টাকা 96 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।